স্বপ্নকে বাস্তবায়ন করতে শুধু স্বপ্ন নয়, প্রয়াসও থাকতে হয়। স্বপ্নকে বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের প্রয়োজন। যিনি কঠোর পরিশ্রম করে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন, তিনিই হতে পারেন স্বপ্নজয়ী। স্বপ্নজয়ী অনুষ্ঠানে আমি শারমিন সেলিম তুলি পুরো অনুষ্ঠান জুড়ে আছি। আমাদের সাথে আছেন একজন স্বপ্নজয়ী, তিনি হচ্ছেন কামরুল হাসান। উনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে টিচার হিসাবে আছেন। ভাইয়া, আমার প্রথম প্রশ্ন হলো যে স্বপ্ন বলতে আপনি কি বুঝেন? স্বপ্ন তো বিভিন্ন প্রকার হয়। মানুষ যা অর্জন করতে চায়, যা সে হতে চায়, সেটাই তার স্বপ্ন, এবং বিভিন্ন জীবনের বিভিন্ন স্তরে তার স্বপ্ন বদল হয়। আমরা একটা থিওরি পড়াই ম্যানেজমেন্টে, এটা হচ্ছে মাসলোর নিড হায়ারার্কি মডেল থিওরি বলে। সেখানে প্রতিটা ধাপেই মানুষের স্বপ্ন পাল্টে যায়, কারণ সে যখন তার জীবন ধারণের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে তখন সে তার সামাজিক স্বপ্নের দিকে এগোয়। যখন তার সামাজিক স্বপ্ন পূরণ হয় তখন সে তার সম্মান বাড়ানো, মর্যাদা, এইসব স্বপ্নের দিকে এগোয়। আর সবার উপরে রয়েছে, এই পিরামিডের সবচেয়ে উপরে রয়েছে যেটাকে মাসলো বলেছেন সেলফ অ্যাকচুয়ালাইজেশন। মানুষ যা হতে চায় তা হওয়াই হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। সুতরাং বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার স্বপ্ন রয়েছে। কারো স্বপ্ন ছোট, কারো স্বপ্ন অনেক বড়। কোনো স্বপ্ন অর্জন সম্ভব হয়, কোনো স্বপ্ন সারা জীবনও অর্জন করা যায় না। এটা আমি বুঝি। আপনার দৃষ্টিতে স্বপ্নজয়ী কারা? স্বপ্নজয়ী একই ব্যাপার, এটা সম্পূর্ণ আপেক্ষিক ব্যাপার। যারা তাদের অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারে, হতে পারে একজন যিনি অলিম্পিকে দৌড়াচ্ছেন, তার জন্য গোল্ড মেডেলটাই হচ্ছে স্বপ্ন। যিনি কঠোর পরিশ্রম করে পড়াশোনা করছেন, তার জন্য একটি ভালো রেজাল্টই স্বপ্ন। যিনি চাকরির চেষ্টা করছেন, তার চাকরি পাওয়াটাই স্বপ্ন। এবং যখন তিনি চাকরি পান তখন আবার তার স্বপ্ন পরিবর্তিত হয়ে যায়, তখন তিনি হতে চান প্রমোশন, তার পরবর্তী স্বপ্ন হয়ে দাঁড়ায়। আবার একসময় সে স্বপ্ন দেখে এই প্রতিষ্ঠানে সে সিইও হবে। সুতরাং আমার মনে হয় যে স্বপ্ন বিভিন্ন সময় বদলে যায় মানুষের। তবে এটা ঠিক যে আমাদের একটা জীবনব্যাপী স্বপ্ন থাকে। আমরা ছোটবেলায় পড়েছে যে গনিমিয়া একজন কৃষক। গনিমিয়া স্বপ্ন কি? গনিমিয়া কখনো বিদ্যালয়ে যায়নি। গনিমিয়া হয়তো তার সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাতে চায়। গনিমিয়ার স্ত্রীর স্বপ্ন কি? সে দেখতে চায় তার ছেলেরা শিক্ষিত হবে বা তার মেয়ে একটি ভালো বিয়ে হবে। সুতরাং মানুষের স্বপ্নের তার শ্রেণী বিন্যাসও তো রয়েছে, কারণ মানুষ তার সামর্থ্যের বাইরে স্বপ্ন দেখে না। আপনি কি মনে করেন যে স্বপ্নের কোনো মানদণ্ড আছে, বা স্বপ্নকে কি কোনো পরিমাপ করা যায়? স্বপ্নের কোনো মানদণ্ড নেই, আসলে পরিমাপ করা যায় না। এটা তো কিছু আছে জাগতিক স্বপ্ন পূরণ, কিছু আছে স্বপ্ন পূরণ, অনেক ব্যাপারটাই হচ্ছে মানসিক, অন্তর্জগতের। যে মানসিক স্বপ্নকে জয় করলেন তিনি কতখানি সন্তুষ্ট হলেন তার স্বপ্ন জয়ে, আর সমাজ কিভাবে তাকে মূল্যায়ন করলো। কারণ অনেক মানুষ আছেন যারা খুব নিভৃতে কাজ করেন এবং তাদের কীর্তি কিন্তু প্রথমে দেখাও যায় না। আপনি ধরুন ভ্যান গগের কথাই ধরুন, যিনি অনেকটা দারিদ্র্যের কষাঘাতে, কোনো ছবি বিক্রি হয় না, উনি কিন্তু আত্মহত্যা করলেন। আজকে ভ্যান গগের এক একটি ছবি কয়েকশো মিলিয়ন ডলারে বিক্রি হয়। এরকম তো অসংখ্য ঘটনা ঘটেছে যে জীবদ্দশায় একটি বইও বিক্রি হয়নি, আজকে তার বই বিক্রি করে প্রকাশকরা কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলার অর্থ উপার্জন করছে। সুতরাং তার সেই স্বপ্নটি অপূর্ণ ছিল। এমনকি আমাদের অসম্ভব প্রতিভাবান কবি জীবনানন্দ দাশ, অনেকে বলে তিনি আত্মহত্যা করেছেন, ট্রামের দুর্ঘটনা ছিল না। তাহলে তিনি তো তার জীবনে স্ট্রাগল করেছেন। তিনি এত বড় মাপের কবি তার সময় বুঝতে পারেনি, তিনি জেনেও জাননি যে তিনি এত বড় মাপের কবি। আজকে তার বই বিক্রি করে অসংখ্য প্রকাশক লাভবান হচ্ছে, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে ওই কবির সম্পদে। আমরা জানি যে আপনি একজন প্রকৌশলী, তো এখন আমরা জানি যে আপনি অনেক বড় একজন কবি। আপনি প্রচণ্ড লেখালেখি করেন, আপনি কবিতা লেখেন, কবিতা আবৃত্তি করতে পছন্দ করেন। তো এই যে প্রকৌশলী থেকে কবি, এই জায়গাটাকে আপনি কি মনে করেন, বা আপনি কেন প্রকৌশলী থেকে কবি হয়েছেন? আসলে উল্টোটা, আমি আসলে আগে কবি ছিলাম, পরে আমি অধ্যয়ন করে প্রকৌশলী হয়েছি। না, আমি নিজেকে বড় কবি মনে করি না, তবে কবিতা তো আসলে ভিতরের ব্যাপার, এটা
চর্চার মধ্য দিয়ে এটা আরো বেশি ক্ষুরোধার বা আরো উন্নত হয়ে ওঠে। লেগে থাকতে হয়, যে কোনো স্বপ্ন পূরণই তো আমরা জানি যে প্রয়াসের কথা আপনি বললেন, যে লেগে থাকতে হয়, পরিশ্রম ছাড়া আসলে স্বপ্ন পূরণ হয় না। যেমন আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছেন, প্রতিটি মানুষই তার স্বপ্নের সমান, এবং স্বপ্ন হচ্ছে আকাশ ছোঁয়া। সুতরাং মানুষের মধ্যে অফুরন্ত সম্ভাবনা আছে, সে যদি একাগ্র হয় তাহলে সে স্বপ্ন পূরণ করতে পারে। আমার ব্যাপারটা বলি যে আমি তো আসলে প্রথমে ডাক্তারি পড়তে শুরু করেছিলাম। আচ্ছা, আমি আসলে আমার ক্যারিয়ার নিয়ে খুব বেশি সিরিয়াস ছিলাম বলে মনে হয় না আমার কাছে এখন। আচ্ছা, পরে আমি ডাক্তারি ছেড়ে প্রকৌশল শাস্ত্রবিদ্যা পড়তে যাই ভারতে, এবং আমি আমার কিন্তু লেখালেখি থামেনি, আমি কবিতা লেখা অব্যাহত রেখেছিলাম। এবং আমার মনে হয় না এর মধ্যে কোনো বিরোধ আছে, মানে ওটা বিজ্ঞান, এটা সাহিত্য, ওটা যন্ত্রপাতি, এটা হচ্ছে কল্পনা, কিন্তু কোনো বিরোধ আছে বলে আমার মনে হয় না। বরঞ্চ আমি বিজ্ঞান পড়েছি বলে, প্রকৌশল শাস্ত্র পড়েছি বলে আমার মনে হয় যে আমি বিজ্ঞানের অনেক বিষয় আমার লেখার মধ্যে আনতে পেরেছি। আমি সেই জগৎটা বুঝি যে জগৎটা হয়তো অনেকে যারা বিজ্ঞান পড়েনি, যেমন মহাকাশ বিজ্ঞান এক অন্যরকম দুনিয়া, সেই দুনিয়াটার সন্ধান তো না জানলে হবে না, যে সে কত বড়, কত বিস্তৃত, কি অসামান্য সেই মহাপৃথিবী। এটা বিজ্ঞানের ব্যাপার, কল্পনার ব্যাপারও নয় আসলে। তার ভিতরে কল্পনা প্রবেশ করানো সম্ভব। আপনি তো কল্পনার একটি আকাশ যান নিয়ে আপনি চলে যেতে পারেন দূর দূর নক্ষত্র বা গ্যালাক্সি, সেটা ভিন্ন ব্যাপার। তো এই হলো ব্যাপারটা, যে আমি আসলে কবিতা লিখছি বহু বছর ধরেই। প্রকৌশল শাস্ত্র আমি পড়েছি, আমার স্বপ্ন ছিল যে আমি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হব, এবং আমার মূল স্বপ্নটা ছিল আসলে সারা পৃথিবী ঘুরে দেখা, এবং হয়েছেনও আপনি। আমি হয়েছিও, সেটা হয়েছি, কিন্তু সেই পেশায় আমি লেগে থাকিনি। যেটা বলা হয় যে একটা পেশায় লেগে থাকতে হয়, কারণ তাহলে হয়তো আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবার যে স্বপ্নটা আমার ছিল সেটা আমার পূরণ হতো। আমরা জানি যে আপনি আপনার জীবনে অনেকগুলো কেরিয়ারের সাথে জড়িত ছিলেন। আপনি প্রকৌশলী ছিলেন, আপনি কবি ছিলেন, আপনি কলেজের প্রফেসর ছিলেন। আপনার জীবনের টার্নিং পয়েন্ট কোনটি ছিল? ওই যে প্রথমে বলেছিলাম যে আমি আমার ক্যারিয়ারটা ঠিকভাবে গোছাতে পারিনি। আমি টার্নিং পয়েন্ট অনেকগুলোই ছিল। যেমন আমি যখন মাধ্যমিকে যখন আমি স্ট্যান্ড করলাম, তখন তো আমার স্বাভাবিকভাবে আমি সবার নজরে পড়ে গেলাম যে আমি ভালো ছাত্র। আমি জানতাম আমি স্ট্যান্ড করব। তা আমি তখন কলেজে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফুল ফ্রি স্কলারশিপ পেয়ে পড়ার সুযোগ পাই। যে কলেজটি হচ্ছে আসলে ধনীদের কলেজ, যেখানে অনেক টাকা লাগে পড়তে। এটা একটা টার্নিং পয়েন্ট ছিল আমার জন্য অবশ্যই। আবার যখন আমি ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করলাম, তখন আমার উচ্চতর শিক্ষার দরজাটা খুলে গেল। আমি তখন আমার নিজের ইচ্ছে মতো বুয়েটে পড়া বা ঢাকা মেডিকেলে পড়া বা এগুলো, যখন আমি ভারত সরকারের বৃত্তি পেলাম, স্কলারশিপ পেলাম, তখন সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আর লেখালেখির ব্যাপারে আমি বলবো যে আমার লেখা যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের হাত দিয়ে ছাপা হলো দেশ পত্রিকায়, সেটা একটা টার্নিং পয়েন্ট ছিল। আবার আমি যখন ফিরে এসে বিমানে চাকরি, খুব কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে বিমানে চাকরি পেতে হয়েছে আমাকে, সেখানে কয়েকশত ইঞ্জিনিয়ারের মধ্য থেকে আমাদের 5 জনকে নিয়েছিল বিমান, সেটা একটা টার্নিং পয়েন্ট। আবার আমি যখন একটা সময় গিয়ে, আমি কর্পোরেট জব করেছি অনেকগুলো, প্রায় 10টার মতো, 10 বছর আমার কেটেছে কর্পোরেট জগতে। আমি ব্রিটিশ কাউন্সিলে ছিলাম, সোনাগা হোটেলে চাকরি করেছি, কাফকোতে ছিলাম চট্টগ্রামে, তারপরে ন্যাশনাল একাডেমি ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট, বেক্সিমকো গ্রুপ। পরে আমি রিয়েলাইজ করলাম যে আসলে আমি কর্পোরেট জগতে যেন মানানসই না, বেমানান। তখন আমি সিদ্ধান্ত নিই যে আমি শিক্ষকতায় আসব। তখন আমার বেতন কমে গেল, কারণ আমি কর্পোরেট জগতে, ওখানে তো বেতন ভালো, কিন্তু আমি সাফার করেছি আমার সন্তানদেরকে নিয়ে। কিন্তু আমার মনে হয় সেটা একটা বড় টার্নিং পয়েন্ট ছিল, যে শিক্ষকতায় ফিরে আসা। কারণ আমি রিয়েলাইজ করলাম যে শিক্ষকতায় আসলে আমার সঙ্গে মানায়, এবং আমি স্বচ্ছন্দ বোধ করি, এবং ভালো পড়াই, আমার শিক্ষক হিসেবে সুনাম রয়েছে। তো এটা সন্তুষ্টি রয়েছে আমার জীবনে, যে আমি অসংখ্য ছাত্রকে পড়িয়েছি, আমার জ্ঞান তাদের মধ্যে আমি
শেয়ার করতে পেরেছি তাদের সাথে, এটা হচ্ছে একটা ন্যাশনাল কন্ট্রিবিউশন মনে করি। আমি যদি কোনো একটা কর্পোরেশনের মুনাফা বৃদ্ধির জন্য কাজ করতাম, সে তাদের মুনাফা বৃদ্ধি হতো, সেখানেও ভ্যালু এডিশন হয়। কিন্তু এই যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফর দ্য কান্ট্রি, এটা তো আসলে অন্যরকম। সেই শান্তিটা, সেই সন্তুষ্টিটা আমার মধ্যে আছে যে আমি অসংখ্য মানুষকে, ছাত্রকে পড়িয়েছি। আপনার জীবনের কঠিন সিদ্ধান্তটি কি ছিল? কঠিন সিদ্ধান্ত, মানুষ তো আসলে তার সুযোগ সবসময় আসেও না তার জীবনে, সুযোগগুলোকে আসলে গ্রহণ করতে হয়। স্বপ্ন জয় করতে হলে সতর্ক থাকতে হয়, সচেতন থাকতে হয় এবং সুযোগগুলোকে গ্রহণ করতে হয়। আমি আমার জীবনে অনেক সুযোগ হারিয়েছি। তো আসলে জীবন তো বিভিন্ন রকমের হয়, মানে আমি যদি আমেরিকা চলে যেতাম আমার একরকম জীবন হতো, আমি যদি ডাক্তারি হয়ে ডাক্তার হতাম আমার অন্যরকম জীবন হতো। তো এই জন্য দুঃখ করার কিছু নেই, কারণ প্রত্যেকটা মানুষই আলাদা। আমি যখন আমার ডাক্তার বন্ধুদের তাকাই তখন আমার নিজেকে খুব অসফল মনে হয়, কারণ তারা আমার চেয়ে 10 গুণ 20 গুণ বেশি আয় করে। কিন্তু তারা আবার বলে যে তুমি হচ্ছে আমাদের মধ্যে ব্যতিক্রম, তুমি কবিতা লিখতে পারো, গদ্য লিখতে পারো, ভ্রমণ কাহিনী লিখতে পারো, আমরা তো পারি না। আপনি অনেক গুণে গুণান্বিত। এটা হয়েছে আপনার লেগে থাকার জন্য, ভালোবাসার জন্য। আমার মনে হয় যে স্বপ্ন জয়ের জন্য ভালোবাসাটা খুব প্রয়োজন। আপনি যে কাজটা করতে চান, যে স্বপ্ন জয় করতে চান, সেখানে আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সেটাকে লেগে থাকতে হবে। লেগে থাকাটাই হচ্ছে আসলে যেটাকে আমরা প্রতিভা বলি, প্রতিভা হচ্ছে লেগে থাকা। এবং অবশ্যই একটা ঈশ্বরদত্ত ব্যাপার তো থাকেই। এবং আমার ধারণা, যেমন লেখকরা বলেন যে প্রথম লাইনটি লেখাই উপন্যাসের সবচেয়ে কঠিন, বা কবিতার প্রথম লাইনটি লেখা, কিন্তু ওই লিখতে লিখতে কিন্তু লেখা আবার চলেও আসে। আপনি যে সাধনা করছেন তার মধ্যে কিন্তু আপনি নতুন নতুন সব সুর এবং পংক্তি এবং ভাবনা আপনি পেয়ে যাবেন। আমরা মনে করি যে আপনি একজন স্বপ্নজয়ী সফল মানুষ, তো এর পিছনে কার অনুপ্রেরণা অনেক বেশি ছিল? অনুপ্রেরণা তো অনেকের কাছ থেকে পেয়েছি। আমার বাবা, আমি আমার ছোটবেলায় বাবাকে হারিয়েছি, বাবাকে পাইনি। মা ছিলেন আমাদের প্রধান, আমার এবং আমার বোনের প্রধান অবলম্বন। মাই আমাদেরকে এত দূর নিয়ে এসছেন। আমার বড় মামার অসম্ভব সাপোর্ট আমরা পেয়েছি। তারপরে আমার মামি, বড় মামিও খুব আদরে ছিলেন। আমার নানি খুব আদর করতেন আমাদেরকে। এদের স্নেহের ঔদার্যে, ভালোবাসায় বড় হয়েছি। আর আমাকে আমার বন্ধুরা খুব আমাকে সাহায্য করেছে। আমি সব জায়গাতেই আসলে আমার শিক্ষকরা আমাকে অনেক সাহায্য করেছে। তো সবার কাছেই ঋণ আছে আমাদের। আমরা তো আসলে অসংখ্য মানুষের ঋণ নিয়ে বড় হয়ে উঠি। সুতরাং এককভাবে বললে মাকে বলতে হবে, আর অনেককে বললে তো চারপাশে সবাই আছে। আমার স্ত্রীর কথা বলতে হবে, আমার সন্তানদের কথা, তাদের ভালোবাসা তো আমাকে অনুপ্রাণিত রাখে। শুনছিলাম আপনার মজার মজার কথা। বিরতির সময় হলো, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিরতির পর আবার ফিরে এলাম স্বপ্নজয়ী অনুষ্ঠানে। এবার ভাইয়া, আপনার কাছে প্রশ্ন, আপনার কাছে সফলতা এবং ব্যর্থতা আপনি আপনার দৃষ্টিতে আমাদেরকে একটু। আমরা তো জানি যে টমাস আলভা এডিসন, তিনি এই যে আমরা বিদ্যুতের বাতির যে এখন পাই, যে বিদ্যুৎ সারা পৃথিবীকে বদলে দিয়েছে, তিনি এই টাংস্টেন ওয়্যার পেতে 10,000 বার ট্রাই করেছেন বিভিন্ন অ্যালয় নিয়ে। তারপর তিনি সাকসেসফুল হয়েছেন। তাহলে তার ওই যে প্রচেষ্টা, ব্যর্থতা কিন্তু আসলে বিফলে যায়নি। ওইসব ধাতুর মিশ্রণে যে আসলে এই ফিলামেন্টটি উজ্জ্বল আলো দেবে না, এটা উনি বুঝতে পেরেছেন। তাহলে অনেক সফলতার পেছনেই ব্যর্থতা থাকে, সে অর্থে তারা ব্যর্থতা নয়। আর ব্যর্থতা সেটাই, যা স্বপ্ন পূরণ না হলে আমরা বলি আমরা ব্যর্থ হলাম। আমাদের দেশটির কথা ধরুন, যেখানে মানুষের সংখ্যা অনেক বেশি, আমাদের সম্পদ অনেক কম, আমাদের সুযোগটা কিন্তু অনেক সীমিত। এটা উন্নত দেশে মানুষের সুযোগ অনেক বেশি থাকে, সোসাইটি তাকে সাপোর্ট করে। তো আমাদের মানুষদের অনেক বেশি স্ট্রাগল করতে হয়। আবার এই মাসলোর পিরামিডে ফিরে যায়। মাসলো বলেছে যে মানুষ প্রথমত তার জৈবিক চাহিদা, তার খাদ্য, বস্ত্র, তার আয়ু, তার
অক্সিজেন, এগুলো নিয়ে মানুষ প্রথমে স্ট্রাগল করে। তার বিশ্রাম, এগুলো পূরণ হলে সে তখন যায় তার অন্যান্য ভালোবাসা বা সঙ্গ সঙ্গ চায় সে অন্য মানুষের। উন্নত বিশ্বে কি হয়? উন্নত বিশ্বে তার বেসিক যে নিডগুলো থাকে মানুষের, সেগুলো সোসাইটি পূরণ করে দেয়। যার যার চাকরি নেই তাকে রাষ্ট্র একটা ভাতা দেয়, যার বাড়ি নেই তাকে রাষ্ট্র একটি বাড়ি দেয়। সুতরাং সে তখন আরো উন্নত যে চাহিদাগুলো রয়েছে সেগুলো থেকে যেতে পারে। যে কারণে আমরা উন্নত বিশ্বে এত বেশি বিজ্ঞানী, এত বেশি শিল্পী, এত বেশি প্রতিভাবান মানুষকে দেখি। আরেকটি ব্যাপার আছে, সোসাইটি যদি সৃজনশীলতাকে যদি গ্রহণ না করে, রেস্ট্রিকশন যদি দিয়ে দেয়, না তুমি এটা বলতে পারবে না, ওটা নিষিদ্ধ, এটা অন্যায়, এটা এখানে জায়েজ হবে না, তাহলে কিন্তু মানুষের প্রতিভা স্তিমিত হয়ে পড়ে। যেখানে আমরা দেখি যে এই যে কমিউনিস্ট সোসাইটিতে, যেমন চীনের কথায় ধরা যাক বা রাশিয়ার কথাই ধরি, রাশিয়া তো বিশ্ব সাহিত্যে, রাশিয়া হচ্ছে মানে ওয়ান অফ দ্য লিডিং ইন দ্য ওয়ার্ল্ড লিটারেচার। সেটা কখন? সেই জারের আমলে ঘটেছে, কমিউনিস্ট আন্দোলনের আগে ঘটেছে, কিন্তু তারপরে কিন্তু একটা পতন ঘটেছে সাহিত্যের কথা বলছি। চীনেও তাই, একজন মাত্র নোবেল লরিয়েট চীনের সাহিত্যে। পুরো মধ্যপ্রাচ্যে যেখানে খুব বেশি বিধিনিষেধ এবং কড়াকড়ি রয়েছে মানুষের মত প্রকাশে, চিন্তার স্বাধীনতায়, সেখানে কিন্তু নোবেল লরিয়েট হাতে গোনা মাত্র একজন বা দুজন। তাহলে একটা কথা, যে সমাজ যদি সৃজনশীলতাকে ওয়েলকাম না করে, নার্চার না করে, তাহলে সৃজনশীলতা বাড়ে না এবং মানুষ তার স্বপ্নের পথেও এগোতে পারে না। এই যে আপনার জীবনের এত বড় জার্নি ছিল, তো এই জীবনে আপনি হয়তো কখনো ব্যর্থ হয়েছেন, কখনো বা আপনি একা একাও কেঁদেছেন। এ নিয়ে আপনার একটা গল্প আমরা একটু শুনতে চাই। সে তো প্রত্যেক মানুষেরই আছে গোপন কান্না। সে আসলে কি, মানুষের তো তিনটা জীবন থাকে। একটা হচ্ছে পাবলিক লাইফ, যা সবাই জানে, ফেসবুকে যেমন সবাই দেখতে পায়। আর হচ্ছে তার একটা প্রাইভেট লাইফ আছে, যেটা সে তার বন্ধু বান্ধব বা তার ঘনিষ্ঠজনদের সঙ্গে শেয়ার করে। আর একটা জীবন তার আছে সিক্রেট লাইফ, যেটা সে আসলে সে কারোর সঙ্গে শেয়ার করতে পারে না। তো সেই সিক্রেট লাইফে মানুষ বোঝে যে তার ব্যর্থতা কোথায় বা কোথায় তার ঘাটতি রয়েছে। তো সেরকম তো আছে অনেক বিষয় রয়েছে যেখানে আমি নিজেও ব্যর্থ হয়েছি, এবং সেটা প্রেমে ব্যর্থতাও আছে, যে যাকে ভালোবাসতাম তাকে না পাওয়ার একটা ব্যর্থতা আছে। আবার মা যখন মরে গেলেন তখন মায়ের মূল্যটা খুব বেশি করে বুঝলাম। এটা অদ্ভুত ব্যাপার যে মা বেঁচে থাকতে মায়ের মূল্যটা বুঝেছি, যে মা খুব মূল্যবান, কিন্তু অনুভব করলাম, অন্তরের গভীর থেকে অনুভব করলাম মৃত্যুর পরে। তখন অনেক কেঁদেছি মায়ের জন্য। একদম। তখন বুঝি যে মা আসলে পৃথিবীতে একজনই হয়। যে আমি ইমোশনাল হয়ে গেলাম একটু মায়ের কথা বলতে গিয়ে। এটা হচ্ছে গোপন কান্না, যেটা আমার হঠাৎ করেই হলো। আপনার ভিতরের ভয়টাকে কিভাবে আপনি জয় করেন? ভিতরের ভয় তো সবারই থাকে। আমি যেমন একসময় ডিপ্রেশনে ভুগতে শুরু করলাম, এবং তখন আমি একজন মেডিটেশন গুরুর কাছে গেলাম, তার নাম মাহি কাজী। আচ্ছা। এখন আমরা যেমন এই যে কথা শুনি, এই যে মেডিটেশনের কথা শুনি, উনি কিন্তু ওই মাহি কাজীর শিষ্য। যাই হোক, ওই সিলভা মেথডের গুরু যিনি, তো উনি মেডিটেশনের মাধ্যমে করেন যে আমরা যদি আমার নিজেদের মনকে যদি পজিটিভ সাজেশন দেই যে আমি সাহসী, তাহলে নিজের ভয়টা, এটা বলছে যে উনি বলেছেন যে কেটে যায়। এটা জোর করে বলা দরকার নাই, কিন্তু সাইলেন্টলি রিপিট করে আমি সাহসী, সাহসটা ফিরে আসে। যার মৃত্যু ভয় আছে সে হয়তো বলতে পারে আমি অনেকদিন বাঁচবো। এরকম ভাবে পজিটিভ সাজেশন থেকে, অটো সাজেশন বলে, মানুষের কিন্তু সেই অন্তর্গত, কারণ আমাদের তো মনের বিভিন্ন লেয়ার রয়েছে, সচেতন মন, অচেতন মন, অবচেতন মন। তাহলে ওই যে অবচেতন মনের মধ্যে যে আমাদের ভয়গুলো, ফ্রয়েড যেটা বলেছেন যে আসলে আমাদের একটি শিশুর জন্ম থেকে 5 বছর, প্রথম 5 বছরের মধ্যে তার অবচেতন মন তৈরি হয়। তাকে যে শাসন করা হচ্ছে, ধমক দেয়া হচ্ছে, আদর করা হচ্ছে, সব তার সে কম্পিউটারের মতো রেকর্ড করতে থাকে। তো এভাবে তার অবচেতনে একটা জগৎ তৈরি হয়, ভয়ের বা আনন্দের, সাহসের বা
তো সেটা পরবর্তী জীবনে তাকে প্রভাবিত করে। একটা সাইকোলজি একটা ব্রাঞ্চ আছে যেটাকে ট্রানজ্যাকশনাল অ্যানালাইসিস বলে, সেখানে বলা হয় যে প্রত্যেক শিশু হচ্ছে, একটা বই আছে খুব বিখ্যাত বেস্ট সেলার, আই এম ওকে ইউ আর ওকে। আই হচ্ছে আমি, আর ইউ হচ্ছে সবাই, বাকি সবাই, দুনিয়ার মা বাবা ভাই বোন বন্ধু সবাই। তো একটা শিশু হচ্ছে যে জানে আমি ছোট, আমার কাছে টাকা পয়সা নাই, কিন্তু আমার বাবা বড় শক্তিমান, তার কাছে টাকা পয়সা আছে, আই এম নট ওকে বাট হি ইজ ওকে, ইউ আর ওকে। এটা হচ্ছে নর্মাল শিশুর। কিন্তু যখন একটা শিশুকে অল্প ভুলের জন্য অনেক বেশি মারা হয় বা তাকে নেগলেক্ট করা হয় বা তাকে ফেলে মা বাবা কোথাও চলে যায়, তখন সে মনে করে আই এম ওকে, দে আর নট ওকে, ইউ আর নট ওকে। এরকম বিভিন্ন লাইফ পজিশন বলে। তো ওই লাইফ পজিশন ডিটারমিন করে সে আসলে কিভাবে অন্যদেরকে ট্রিট করবে। সে যদি মনে করে আই এম ওকে, ইউ আর নট ওকে, তাহলে কিন্তু সে অন্যদের উপর আর ট্রাস্ট রাখবে না। আর সে যদি মনে করে আই এম ওকে, ইউ আর ওকে, আমিও ভালো আছি, তুমিও ডিপেন্ডেবল বা তুমিও লাভিং প্যারেন্ট আমার জন্য, বা তুমিও একজন লাভিং বস, তুমি একজন কেয়ারিং বস, তখন কিন্তু সে সুস্থভাবে সবার সঙ্গে ইন্টারাকশন করতে পারবে। আপনার কাছে আপনার জীবনের মটো কি, বা আপনার জীবনের মূল্য কি? জীবনের তো অনেক মটো বিভিন্ন সময় পাল্টে যায়, এবং এখন যেমন আমার 4টি সন্তান, আমার সন্তানদের একসময় ভয় হতো তাদেরকে নিয়ে যে আমি যদি মরে যাই আমার সন্তানরা কোথায় গিয়ে দাঁড়াবে, যেন আমার বাবা আমাকে খুব ছোট রেখে মরে গেছে। তো সেটা মাশাআল্লাহ যে আমি আমার বাচ্চাদের বড় করে আমি এখনো বেঁচে আছি এবং তারা বড় হয়েছে। তো স্বপ্ন আসলে ফুরায় না, উদ্বেগও একজন প্যারেন্টসের সন্তানকে নিয়ে উদ্বেগ কখনো ফুরায় না। তবে আমার এখন প্যাশনটা হচ্ছে লেখালেখি করা। আমি প্রতিদিনই লিখি এবং আমার অনেকগুলো অসমাপ্ত বই প্রকাশের অপেক্ষায় রয়েছে। তো আমি চাই এই লেখালেখিগুলোকে সম্পূর্ণ করা। আমার একটি স্বপ্ন হচ্ছে পৃথিবী দেখা, যে কারণে আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লাম। এটা আমার খুব বড় স্বপ্ন, পৃথিবীকে দেখা। আমি 25টার মতো দেশ দেখেছি, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে 100টা দেশ দেখা। মনে সেটা হবে না, কারণ আমি ইতিমধ্যেই অনেক বয়স পার হয়ে এসেছে আমার। কিন্তু আমি চাই সারা পৃথিবী দেখতে। ভারতের খুব বিখ্যাত ভ্রমণ পত্রিকা ভ্রমণ, তার যিনি প্রধান সম্পাদক, আজকের কথা হলো শ্রী অমরেন্দ্র চক্রবর্তী, তিনি একবার ফেসবুকে আমার সম্পর্কে লিখেছিলেন যে কামরুল যদি পৃথিবী দেখার সুযোগ পায় তাহলে ও পৃথিবীটাই লিখে ফেলবে। মানে আমি আসলে খুব ডিটেইলসে লিখি। 1 ঘন্টার আলাপন নিয়ে আমি হয়তো 10 পৃষ্ঠা লিখতে পারি, বা একদিনের ভ্রমণ নিয়ে আমার আছে এরকম আমি 9-10 পর্ব লিখেছি। তো এটা আমার একটা শক্তি যে ডিটেইলিং আমি লিখতে পারি। তো আমার স্বপ্ন আসলে পৃথিবী দেখা, আমার সন্তানদেরকে আরো এস্টাবলিশ দেখা, আমার নাতি নাতনিদেরকে দেখা, এটা একটা স্বপ্ন আমার, এবং মানুষের উপকার করা। এটা সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে এটাই। আমাদের মাহিকাজি বলেছেন যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে অন্যের উপকার করতে পারা। আচ্ছা, যারা স্বপ্নকে জয় করতে চান তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? নিরলস প্রচেষ্টা লেগে থাকা। প্রথমত স্বপ্নকে বুঝতে হবে যে আমি এই স্বপ্নটা কেন চাই, আমার সেই স্বপ্ন অর্জনের যোগ্যতা আছে কিনা। সব স্বপ্ন তো হবে না। আমি যদি এখন মনে করি যে আমি এভারেস্টের চূড়ায় উঠবো, আমি পারবো না, কারণ ওই শারীরিক সামর্থ্যটা আমার এখন আর নাই। তেমনি কেউ যদি মনে করে যে আমি যেমন মনে করি আমি ডাইভ করব সমুদ্রে, সেই বয়স আমার নাই। সুতরাং আমাকে সামর্থ্যটা বুঝতে হবে। আর আমি যদি বুঝি যে না, ওই স্বপ্ন অর্জন করা সম্ভব আমার পক্ষে, আমার সামর্থ্য রয়েছে, তাহলে আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। একজন ছাত্রের যদি সে সর্বোচ্চ রেজাল্ট করতে চায়, তাকে পড়তে হবে। কেউ যদি ভালো লেখক হতে চায়, তাকে অন্যের লেখা পড়তে হবে এবং নিরন্তর লেখার চর্চা করতে হবে। ভালো লেখা তো আসলে আকাশ থেকে পড়ে না, ভালো সঙ্গীতও আকাশ থেকে পড়ে না। আমরা জানি যে ওস্তাদ, যারা বড় বড় ওস্তাদ, তারা তো 12 ঘন্টা 14 ঘন্টা রেওয়াজ করেন। এই রেওয়াজ ছাড়া তো আসলে ওই পর্যায়ে তারা যেতে পারে না, যেই পর্যায়ে আসলে মানুষ সঙ্গীতের পারফেকশনে চলে যান তারে। আর কারো কারো ঈশ্বরদত্ত প্রতিভা থাকে, তারা অল্প চেষ্টাতেই পারেন। তন্ময় হয়ে শুনছিলাম আপনার গল্প। আসলে আপনার কাছ থেকে দর্শকের শিখার অনেক জিনিস আছে, শিক্ষণীয় অনেক জিনিস আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য ছোট্ট একটি উপহার আমাদের অপরাজিতার পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
আমারও ভালো লেগেছে অপরাজিত এখানে এসে, স্বপ্নজয়ী প্রোগ্রামে এসে। আপনার প্রশ্নগুলো সুন্দর ছিল, স্বপ্নকে ঘিরেই ছিল প্রশ্নগুলো। তো স্বপ্নজয়ী প্রোগ্রামে আসাটাও এক ধরনের স্বপ্নের মতোই। তো দর্শকদের প্রতি আমার শুভেচ্ছা, এবং স্বপ্নজয়ী অনুষ্ঠানে যারা কলাকুশলী যারা রয়েছেন, যারা এর পিছনে রয়েছেন, অনুষ্ঠানের প্রযোজক এবং যারা আলোচিত্র গ্রহণ করেছেন, সকলের প্রতি আমার শুভেচ্ছা এবং দর্শকদের প্রতি আমার ভালোবাসা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো স্বপ্নজয়ীর সাথে। গ্রিন টিভির সাথে থাকেন, স্বপ্নজয়ীর সাথে থাকেন। ধন্যবাদ।